সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কপোতক্ষ নদ এই কবিতাটি ক্লাস নেব। কপোতক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা কবি সম্পর্কে জানব। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার সাগরডাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং হিন্দু কলেজ থেকেই তার ইংরেজি ভাষার প্রতি একটা অনুরাগ জন্মে। তারপরে 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বইয়ে 1842 খ্রিস্টাব্দে দেওয়া আছে, এখানে তোমাদের 1843 সালও থাকতে পারে, কারণ 1843 সালে 9 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরপরই তার নামের আগে যুক্ত হয়ে যায় মাইকেল। আমরা জানি যে যারা খ্রিস্টান আছে তাদের নামের আগে মাইকেল থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে রানা ভাই আমার তো ফোন দিছিল, আমার বাড়ি থেকে ফোন দিলে একটা না ফোন দেয়। দেখেন তো ভিডিও আছে কিনা? ভিডিও আছে, হ্যাঁ ভিডিও আছে, তো ফোনে দেখে যাচ্ছি। এতে এতে রয়েছে। আমি ঠিক করছি, আপনি ফোনে দেখবেন আপনার। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্যে দিয়ে তিনি কবি প্রতিভার স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য। এখন এই মেঘনাদবধ কাব্য তার অমর কীর্তি। তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, তারপরে চতুর্দশপদী কবিতাবলী। এছাড়া তিনি নাটক লিখছেন 3টা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, তারপরে পদ্মাবতী, সনেট, প্রহসন লিখছেন। একে কি বলে সভ্যতা গুরু শালিকের ঘাড়ে। তাহলে তার যে লেখাগুলো, এখানে তার যে নাটক আছে 3টা, তারপরে প্রহসন, একে কি বলে সভ্যতা গুরু শালিকের ঘাড়েরও। প্রহসনটা বলতে যেমন সমাজের কিছু কুপ্রথা থেকে সভ্য সমাজে ফিরে আসাটাই প্রহসন। একে কি বলে সভ্যতা গুরু শালিকের ঘাড়েরও, এগুলো হচ্ছে প্রহসন। তাছাড়া তিনি নতুন বাংলা সাহিত্যে নতুন একটা অমিত্রাক্ষর ছন্দের মিল দিয়েছেন। অমিত্রাক্ষর ছন্দ বলতে যেমন যেখানে মিল থাকে না সেটা অমিত্রাক্ষর ছন্দ, আর মিল থাকলে মিত্রাক্ষর ছন্দ। যেমন হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছি এই যে বিভিন্ন আম পাতা জোড়া জোড়া মাগুচি উত্তর গোড়া, এই যে এগুলো হচ্ছে মিত্রাক্ষর ছন্দ। আবার যেগুলো মিল থাকে না সেগুলো অমিত্রাক্ষর ছন্দ, কপোতক্ষ নদ। এই যে কপোতক্ষ নদে, তাহলে এখানে অমিত্রাক্ষর ছন্দ, মিত্রাক্ষর ছন্দ এগুলো আছে। এরপরে আমরা আরো যাব, এখানে মুক্তাক্ষর, বদ্যাক্ষর, তারপরে এখানে যে অন্তমিলটা কি এগুলো আমরা জানবো। তো আগে আমরা কবিতা সম্পর্কে জানি। তাহলে এখানে মাইকেল মধুসূদন দত্ত, এই যে সুদনটা বানানে আসে, আমরা বানানটা খেয়াল রাখবো। তাহলে আমরা কবিতাতে যাই। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরালে। এখানে এই সতত মানে সর্বদা, সব সময়। তার মানে কবি যখন বিদেশে চলে যায়, ফ্রান্সে যায়, সুদূর ফ্রান্সে যায়, তখন এই যে কপোতক্ষ নদ তার ছোটবেলার স্মৃতি, মানে কপোতক্ষ নদ তার মাতৃস্বরূপ, মাতৃর মতো।
মাতৃতুল্য। সততায় নদ তুমি পরমর মনে, মানে এই যে নদটা অপদক্ষ নদ, এখানে কেন আবার নদ বলা হয়েছে? অনেক সময় এখানে অপত্যয় থাকে, যার কারণে এটা আমরা নদ বলি। আবার আছে যেমন নীল নদ, তারপরে ব্রহ্মপুত্র নদ, আমাদের যে ব্রহ্মপুত্র নদ আছে, তারপরে এখানে আরো একটা আছে আড়িয়াল খা বিল। তারপরে এই যে নদগুলো, নদী, কখন আমরা এটা পুরুষ স্ত্রী বাচক হিসাবে ধরি, যেমন শামীম শামীমা, রহিম রহিমা, এই যেমন কপোতাক্ষটা এটা পুরুষ বাচক, এই জন্য এখানে নদ। তাছাড়াও আবার অনেক সময় আছে যে যে সমুদ্রের সাথে যদি সংযুক্ত থাকে তখন সেটা নদী হয়, আর না থাকলে নদ হয়, এই ধরনের কিছু মন্তব্য আছে। তাহলে সততায় নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিড়ালে। বিড়ালে মানে তাহলে মানে একান্ত নিরিবিলিতে, যখন কবি একান্ত নিরিবিলিতে বসে থাকে তখন সেই তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে, সেই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে, তার মাতৃতুল্য যে নদী, সেই নদীকে মনে পড়ে, যে সবসময় তোমার কথা মনে পড়ে এবং তোমার কথা ভাবি যখন নিরিবিলি বসে থাকি। সতত যেমতি লোক নিশার স্বপ্নে সরে মায়া মন্ত্র ধ্বনি তব কলে কলে। এই যে কলকলে একটা মানে যে নদীর যে একটা স্রোত, এই স্রোতের যে ধ্বনিটা, সে যে নদীর ধারে বসে থাকতো, যেমন এখনো আছে যে কপোতাক্ষ নদীর ধারে তার যে বসে থাকার জায়গাটা, সেটা এখনো আছে। যেহেতু আমাদের পাশেই, আমরা যাই প্রায় প্রতি বছরই, এখানে এখনো সেই বসার জায়গা। মাইকেল মধুসূদন দত্তের প্রতি বছর 25শে জানুয়ারি থেকে মাইকেল মেলা হয়। জোড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে, জোড়ায়ে কান ভ্রান্তির ছলনে মানে ওই যে কপোতাক্ষ নদীর কুলুকুলু যে ধ্বনি, এই ধ্বনিটা বসে থাকলে তার কানে শোনে এবং সে ভ্রান্তির ছলনে মানে সেই নিরিবিলিতে বসে আছে এবং সে ওই যে শব্দটা তার মাঝে মাঝে কানে চলে আসে। তাহলে এই যে মানে ছোটবেলার স্মৃতি, তারপরে তার যে নদীর যে কলো কলো শব্দ, সেটা তার কানে চলে আসে। বহু দেশে দেখে আসি বহু নদ দলে, কিন্তু এর স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তার মানে তো কবি এখানে বিভিন্ন দেশ ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি করে বিভিন্ন নদ নদী দেখছেন, বিভিন্ন সাগর সমুদ্র এগুলো দেখছেন, দেখার পরেও তিনি কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। মানে তার যে মানে জল, তার যে নদীর স্রোতের যে শব্দ, এইগুলো তিনি ভুলতে পারেন না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এই যে আগে বলা হয়েছিল মা যেমন সন্তানকে দুধ পান করায়, ঠিক তেমন এই যে নদীকে তিনি সেই হিসাবে কল্পনা করছে, তার মানে নদীকে মা হিসাবে কল্পনা করছে। আর কি এ হবে দেখা যতদিন যাবে, মানে এখানে আর কি এ হবে দেখা, তার মানে এই যে ফ্রান্সে বসে ভাবছে যে নদীর সাথে আর কি দেখা হবে। প্রজারূপে রাজরূপে সাগরতে দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। তার মানে আমরা যেমন প্রজারা রাজাকে কর দেই, যেমন আমরা রাজাকে কর দেই, ঠিক এই কপোতাক্ষ নদ এই সাগরকে কর দেয়, মানে পানি দেয়। বঙ্গজনের গানে শখে সকারিতে নাম তারে প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তার মানে তিনি যে বাংলা ভাষার প্রতি সুদূর ফ্রান্সে বসে কপোতাক্ষ নদ এবং বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা, তার সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা তখন করছে। এবং তিনি যে ভুল করছে ভ্রান্তির চলনে, যে ভুল করছে, ভুল ভালোবাসার প্রতি, ভুল মোহের প্রতি, তিনি ইংরেজি সাহিত্যকে ভালোবেসে, ইংরেজি ভাষাকে ভালোবেসে যে ভুল করছিল, সেই ভুলটা তিনি ফ্রান্সে বসে বুঝতে পারলেন। এখন এখানে আমাদের যে কিছু অন্ত মিল আছে, তারপরে অক্ষর আছে, তারপরে এখান থেকে তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের বিষয় আছে, আমি অ্যাসাইনমেন্টটা শেষে বলবো। এখন আমি তোমাদের এখান থেকে কিছু, যেমন অক্ষর কাকে বলে, আমরা বাংলা গ্রামারে দেখছি অক্ষর এক প্রয়াসে বা স্বল্পতমে উচ্চারণকে অক্ষর বলে। তার মানে যেমন আমি ক উচ্চারণ করছি, এক প্রয়াসে উচ্চারণ করছি, যেমন আমি একটা শব্দ লিখলাম কলম। এখন এই কলমটা অক্ষর নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কিভাবে অক্ষর নির্ণয় করব? যেমন আমরা হচ্ছে
তাহলে এই কলনটা আমরা অব্যহতে যদি লিখি তাহলে এখানে ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে এই কলনটা হচ্ছে দুইটা অক্ষর, মানে দুইটা কলম, মানে দুইবারে উচ্চারণ হয়। তাহলে এখানে এটা যদি শেষে কনসোনেন্ট থাকে বদ্ধাক্ষর, আর যদি কনসোনেন্ট না থাকে তারপর মুক্তাক্ষর। মুক্তাক্ষর হয় এক মাত্রা আর বদ্ধাক্ষর হয় এক মাত্রা, তবে যদি ভাওয়েল শব্দের প্রথমে বা মাঝখানে থাকে, আর শেষে থাকলে হবে দুই মাত্রা। এখন অক্ষর উচ্চারণের স্থানকে মাত্রা বলে। অক্ষর উচ্চারণের স্থানকে মাত্রা বলে। এরপরে আসি মানে পর্ব কাকে বলে। পর্ব, তাহলে অক্ষর উচ্চারণের স্থানকে মাত্রা বলে। এখানে আমাদের বদ্ধাক্ষর, মুক্তাক্ষর, তাছাড়া এখানে আরো আছে একটি চরণের মধ্যে যে বিরতি থাকে 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 তাহলে অক্ষর কাকে বলে, পর্ব কাকে বলে? যেমন অক্ষর উচ্চারণের স্থানকে মাত্রা বলে, একটি চরণের মধ্যে যে বিরতি থাকে তাকে পর্ব বলে। তাহলে এখানে মাত্রা হচ্ছে অক্ষর, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। এখন অন্তমিল কাকে বলে? এখানে আমাদের অন্তমিল লাগবে। অন্তমিল তোমাদের বইয়ে আছে, এটা অন্তমিল কাকে বলে? অন্তমিলটা হচ্ছে দুই চরণের শেষের মিলকে এখন দেখো তাহলে অন্তমিলটা কাকে বলে? দুই চরণের শেষের মিলকে অন্তমিল বলে। এখন কেন এই অন্তমিলটা আমরা শিখছি দেখো, এখানে তোমাদের যেহেতু আমার দেখানো যাচ্ছে না, আমি বইয়ে দেখাচ্ছি যে এখানে তোমাদের যে কপোতক্ষ নদের চতুর্দশপদী কবিতা, এবং এখানে মিল বিন্যাস আছে ক খ ক খ ক খ খ ক। এই যে গ, এরপরে গ ঘ গ ঘ গ ঘ, এটা কিভাবে আসলো? এই মিলটা কিভাবে আসলো? যেহেতু আমি তোমাদের বোর্ডে সেভাবে লিখে দেখাতে পারছি না, আমি বইয়ে দেখাই। দেখো, সতত হে নদ তুমি পড়ো মনে, সতত তোমার কথা ভাবি এ বিড়ালে। তাহলে এই যে মনে, বিড়ালে, স্বপনে, কল্পনে, এখানে নিয়ে আছে, এখানে লে আছে, এখানে নিয়ে আছে, এখানে লে আছে। তার মানে আমরা নেকে যদি ক ধরি আর লেকে যদি খ ধরি, তাহলে দেখো ক খ, তারপরে এখানেও নিয়ে আসে, তাহলে ক, এখানে লে আছে, এখানে খ, এখানে নিয়ে আসে, এখানে ক, এখানে লে আছে, এখানে খ, এখানে লে আছে, এখানে খ, এখানে নিয়ে আসে, এখানে খ। তাহলে দেখো এই যে এখানে মিল বিন্যাসটা মিলে যাচ্ছে, মানে এখানে শব্দের শেষে, প্রত্যেক চরণের শেষে নে বা লে আছে। তাহলে আমরা নেকে যদি ক ধরি এবং লেকে যদি খ ধরি, তাহলে এই যে মিল বিন্যাস, এখানে এই যে অন্তমিল, তাহলে আমরা এখানে মিল বিন্যাসটা পাবো।
যেমন এখানে আমি তোমাদের একটু বুঝাই বলছি যে সতত এ রথ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশা স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। এই যে লে 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 এরকম ভাবে আছে, এগুলোকে আমরা যদি ক খ ধরি, আবার দেখো এখানে এই যে 8 লাইন মানে অষ্টক, আর শেষে 6 লাইন ষষ্ঠ, তাহলে অষ্টকে কি মানে প্রথম 8 চরণ, এছাড়া অন্তমিল আরো কয়েক প্রকারের আছে, বিভিন্ন প্রকারের আছে, তোমাদের এটা বইয়ে দেওয়া আছে। দেখো প্রথম 8 চরণ যদি ক খ খ ক, ক খ খ ক যদি হয়, তাহলে শেষের চরণ হবে, শেষ 6 চরণ হবে ঘ ও চ, ঘ ও চ। অথবা 8 চরণ যদি এরকম ভাবে আসে ক খ খ গ, ক খ খ গ, শেষের 6 চরণ তখন কেমন হবে ঘ ও ঘ ও চ চ। যেমন তোমাদের এই কপোতাক্ষ নদে, যেমন কপোতাক্ষ নদে আছে, এখানে মিল অন্তমিল যে মিল বিন্যাস ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। তার মানে এই যে এখানে আমাদের অনেক সময় তোমাদের নৈবেত্তিকে এগুলো আসে, আসলে দেখবা যে কপোতাক্ষ নদীর কপোতাক্ষ নদ এই কবিতার মিল বিন্যাস নিচের কোনটি, তখন আমাদের এটা দেখতে হবে। মানে মিল বিন্যাস কয়েক প্রকারের হতে পারে, তার মধ্যে আমাদের কপোতাক্ষ নদের যে মিল বিন্যাসটা আছে, তারপরে এখানে মুক্তাক্ষর বদ্যাক্ষর একমাত্রা, মুক্তাক্ষরকে সবসময় এক ধরা হয়। যেমন এখানে আমরা প্রথম যদি এখানে একটা নির্বাচন করি সতত এহে নদ, আমি তোমাদের 2টা লাইন দেখাই দিলে তোমরা বাকিগুলো পারবে। তো দেখো সেটা সতত হে নদ, তাহলে দেখো এখানে আমি এই কবিতার 2 লাইন লিখছি, কিভাবে আমরা এখানে মাত্রা নির্ণয় করতে পারবো। এখানে প্রথম 8 চরণে অষ্টক, সে 6 চরণ, প্রথম চরণে প্রথম যে পর্বে এখানে হচ্ছে 8 মাত্রা, আর শেষে 6 মাত্রা, 8 আর 6 14 মাত্রা। কেন সনেট বলা হয়েছে, কেন চতুর্দশপদী কবিতা এটা দেখো। আমরা যদি আমরা যেমন মেসেজ লিখি এখন মোবাইলে বাংলিশে, বা আমরা যে অব্যরটা লিখি, আমরা যদি এই অব্যরটা লিখি তাহলে এই যে আমাদের মাত্রাটা আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে দেখো কিভাবে সেটা, যেমন সতত সতত হে নদ তুমি পড়ো মোর মনে। তাহলে আমি আগে বলছিলাম যে যে কয়টা ভাওয়েল থাকে সেই কয়টা হচ্ছে সেই কয়টা মাত্রা। তাহলে এখানে ভাওয়েল কয়টা, 1 2 3, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, দুইটা, একটা, দুইটা। তাহলে যে কয়টা ভাওয়েল থাকে সেই কয়টা মাত্রা। এরপরে পরেরটা দেখো, তাহলে এখানে দেখো শতক, এখানেও তিনটা, তিনটা, তিনটা। এখন
আগে বলছিলাম যে মাত্রা কিভাবে নির্ণয় করতে হবে, এখানে কয়টা? 3টা। আমরা যদি মুক্তাক্ষর চিহ্ন হচ্ছে চিহ্ন এইটা, আর বদ্ধাক্ষর চিহ্ন এইটা। তাহলে এটা হচ্ছে মুক্তাক্ষর নদ। নদ হচ্ছে পূর্ণ শব্দ। বদ্ধাক্ষরে বলছিলাম নদ হচ্ছে পূর্ণ শব্দ। যদি নদ পূর্ণ শব্দ হয় তখন সেটা এই চিহ্ন হবে, তুমি পড়ো মোর। মোরটা হচ্ছে মোরে হচ্ছে একটা, মোর হচ্ছে একটা পূর্ণ শব্দ মনে। শতত 3, তাহলে তোমার হচ্ছে তোমার কথা 2 ভাবি এ বিড়ালে। কথা তোমার, এখানে তোমারটা হচ্ছে। এবার দেখো তাহলে মাত্রাটা কি হলো, এখানে আমরা যে এক শ্বাসে পড়লে সেটা এক করব। শতত এ নেওয়া তুমি, এই যে তুমি পর্যন্ত, আর এখানে কথা পর্যন্ত। দেখো শতত তোমার কথা, এখানে আমরা মানে যদি আমরা শ্বাস পেলি, এক চরণ উচ্চারণ করতে যে সময় শ্বাস পেলি সেটা হচ্ছে পর্ব। তাহলে এখানে আমরা শ্বাস পেয়েছি শতত হে নদ তুমি, আর এখানে শতত তোমার কথা ভাবি এ বিরলে। তাহলে এখানে দেখো আগে বলছি যে মুক্তাক্ষরের চিহ্ন এইটা আর বদ্ধাক্ষর চিহ্ন এইটা। মুক্তাক্ষর 1 মাত্রা আর বদ্ধাক্ষর 2 মাত্রা, এই জন্য এগুলো 1 মাত্রা, এগুলো সব 1 মাত্রা। 1, এটা হচ্ছে 2, 1 1 1 1 2 1 1, এগুলো 1 মাত্রা 1 মাত্রা, এটা 2 মাত্রা 1 1 1 1। এখন দেখো তাহলে এখানে কয়টা হয়েছে, প্রথম যে পর্বে 4 আর 2 6 2 8, তাহলে এখানে 8 মাত্রা প্লাস এই হচ্ছে 2 আর 2 4 আর 2 6, এই যে 14 মাত্রা। এরপরে দেখো 3 আর 4 আর 2 6 আর 2 8, 3 আর 3 6, তাহলে এখানে হচ্ছে 8 আর 6, এখানেও 14 মাত্রা। তাহলে এই যে আমরা কেন সনেট বলছি, এইভাবে তোমরা যদি নির্বাচন করো, বাকি যে আরো 12 লাইন আছে সেটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করলে পারবে। আর এখান থেকে কেন যে ক খ গ ঘ এইভাবে নির্বাচন করা হয়েছে সেটা খুবই সহজভাবে বোঝা যায় যে প্রত্যেক চরণের শেষে যেমন নে লে নে লে, এই যে এইটা নেকে যদি ক ধরি আর লেকে যদি খ ধরি, তাহলে এখানে এই যে আমাদের অন্তমিল বিন্যাস এখানে চলে আসবে। আর অন্তমিল বিন্যাস, এই যে কপোতাক্ষ নদের কোনটা মিল বিন্যাসটা, এটা তোমরা খুব সহজে নির্বাচন করতে পারবে। আর তাছাড়া এবার তোমাদের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের এখান থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট আসবে, যেহেতু কপোতাক্ষ নদ একটা হচ্ছে স্বদেশ প্রেমমূলক কবিতা, স্বদেশ প্রেমমূলক, তার মানে এখানে স্বদেশের প্রতি কবির যে ভালোবাসা জাগ্রত হয়েছিল সেই কথা অনুযায়ী সেই ঠিক এইভাবে, যেমন আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু স্বদেশ প্রেমের কারণেই হয়েছিল। যদি আমরা নিজের দেশকে ভালো না বাসতাম, নিজের দেশের প্রতি আমাদের ভালোবাসা না থাকতো, অনুরাগ না থাকতো, যে আমাদের নিজের মানে এখানে কপোতাক্ষ নদকে যেমন কবি এখানে মাতৃ স্নেহরূপ, মাতৃর যে দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি, এই যে এখানে মায়ের মতো ভালোবাসে কপোতাক্ষ নদকে বা দেশকে, এই দেশের প্রতি যদি ভালোবাসা, অনুরাগ, আদর, স্নেহ, প্রণয় এগুলো না থাকতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ আজকে সৃষ্টি হতো না। এই যে ভালোবাসা
ঠিক কপোতাক্ষ নওয়াজ যেমন স্বদেশের প্রতি প্রেম ভালোবাসার কারণে যে কবি শুধু ফ্রান্সে বসে কল্পনা করছে, ভাবছে, ঠিক আমাদের মনের মধ্যে যে একটা স্বাধীনতার স্পৃহা ছিল, এই যে স্পৃহাটা নিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখতে পারো। তার মানে কি, মুক্তিযুদ্ধের সময় আমাদের যদি এই স্বদেশ প্রেম না থাকতো তাহলে আমাদের হয়তো বাংলাদেশ সৃষ্টি হতো না। ঠিক এরকম একটা বিষয় নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখতে পারো। তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।